ইলিয়াস হোসেন, আমেরিকা প্রবাসী ইলিয়াস হোসেন বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করছে, তাই না? এখন সারা বাংলাদেশে তোলপাড় কী করছে? বঙ্গবন্ধুর অন্যতম খুনি মেজর ডালিম তাকে নিয়ে একটা সরাসরি টক শোর আয়োজন করছে প্রায় 2 ঘন্টা ধরে। মেজর ডালিম মনে হয় অনেক দিন মানে কি প্রায় 50 বছর পর এই মুক্তভাবে অনেক কথা বললো, তাই না? মেজর ডালিমকে নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল যে সে এখনও বেঁচে আছে কি না, কিন্তু দেখা গেল সে খালি বেঁচে নাই, একেবারে সদম্ভে বেঁচে আছে। এবং এই ইলিয়াস হোসেন তার সঙ্গে যোগাযোগ করে, এবং ইলিয়াস হোসেনের সাথেই তো যোগাযোগ হবে, কারণ ইলিয়াস হোসেনও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আর এই মেজর ডালিম যদিও নিজেকে কি বলে বীর মুক্তিযোদ্ধা, ইলিয়াস হোসেন দেখলাম যে ক্যাপশনে লিখছে বীর মুক্তিযোদ্ধা। আমি ঠিক এখনও বুঝি নাই যে ব্যক্তি নাকি স্বাধীন বাংলাদেশে বিশ্বাসই করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসই করে না, সে আবার বীর মুক্তিযোদ্ধা কীভাবে হয়? কারণ এই মেজর ডালিমই কিন্তু সেই 1975 সালের 15 আগস্টে যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করছিল এরা, এর পরপর এসে কিন্তু রেডিওতে এসে ডিক্লারেশন দিছিল যে উই ডিক্লেয়ার দ্য ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে একটা ইসলামী রিপাবলিক করছে। তো জাস্ট তার মাত্র 4 বছর আগে বাংলাদেশের মানুষ যে লড়াই করছিল, মুক্তিযোদ্ধারা যে লড়াই করছিল, এই জিয়াউর রহমান যে লড়াই করছিল এবং বাংলাদেশের মানুষ যে লড়াই করছিল, তো তারা কি ইসলামিক রিপাবলিক বানানোর জন্য কি লড়াই করছিল নাকি? না, তারা তো একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্যে, যেখানে নাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে এবং বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, রাইট? এবং বঙ্গবন্ধু কোনো একটা ভাষণে উনি বলছিলেন যে বাংলাদেশ 4টা স্তম্ভের উপর দাঁড়াবে। সেটা হলো কি? বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এবং পরবর্তীতে যখন স্বাধীন বাংলাদেশের ডিক্লারেশন হলো, নতুন সরকার গঠিত হলো, তখন সংবিধানের মূল নীতি ছিল কিন্তু এই 4টাই। তো যাই হোক, এখন জাস্ট মাত্র 4 বছর পরে নাকি 3.5 বছর, 71 থেকে 4.5 বছর পরে, হ্যাঁ, তো 4.5 বছর পরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তো তখন এই মেজর ডালিম নিজেকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে, এবং সে দেখলাম যে দাবি করলো, বিভিন্ন জায়গায় সে যুদ্ধ করছিল, তো তাই যদি হয় তাহলে সে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ কীভাবে ডিক্লারেশন দেয়? কিন্তু এটা আমার কাছে যেটা মনে হয় যে তখন যে বিশ্ব পরিস্থিতি ছিল, অর্থাৎ জিওপলিটিক্স যেটা ছিল, আমার মনে হয় সেদিকে তাকিয়ে এই কাজটা করছিল। কীরকম? কারণ মুক্তিযুদ্ধের সময় যদি আপনাদের স্মরণ থাকে, অবশ্য সবাই তো ভুলে গেছে, এখন আর এইগুলো নিয়ে কেউ ভাবতেও চায় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে রিসেট বাটন পুশ করে সব ধ্বংস করে দিয়েছে, ইরেজ করে দিয়েছে, যদিও অবশ্য তার অনেক আগ থেকেই বাংলাদেশের মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা সব উবিয়ে গেছিলো। তো তারপরেও একটু স্মৃতিচারণ করতেই হবে যে 1971 সালে যখন স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল এবং তারপরে যখন 16 ডিসেম্বর স্বাধীন হয়েই গেল, ওই যুদ্ধকালীন সময় এবং পরবর্তীতে এই আরব দেশগুলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, বিশেষ করে সৌদি আরব মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। অথচ তখন এই আরব দেশগুলোতে ব্যাপকভাবে এই পেট্রোলিয়াম অর্থাৎ জ্বালানি তেল এর খনিগুলো আবিষ্কৃত হচ্ছিল এবং এই আরব দেশগুলো অর্থনৈতিকভাবে ধনী হয়ে যাচ্ছিল। তো সৌদি আরব কিন্তু এই 15ই আগস্ট অর্থাৎ 1975 সালের 15ই আগস্টের পরেই কিন্তু এই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কখন? এই যখন এই মেজর ডালিম বলে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা যেটা জানি যে বঙ্গবন্ধু যখন ওআইসিতে যোগদান করছিলেন, যেটা নাকি ছিল বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ চেতনার এগেইনস্টে, তো তখন নাকি সৌদি আরব বঙ্গবন্ধুকে অনুরোধ করছিল যে তুমি বাংলাদেশকে একটা ইসলামিক রিপাবলিক হিসাবে ঘোষণা দাও, তাহলে আমরা তোমাদেরকে স্বীকৃতি দিব। কিন্তু বঙ্গবন্ধু নাকি তাতে রাজি হয় নাই। তো এই জন্যে এই মেজর ডালিম এসে সর্বপ্রথম এই আরব দেশের স্বীকৃতি পাওয়ার জন্যই সম্ভবত এই ডিক্লারেশনটা দিয়েছিল। অর্থাৎ স্বাধীনতা প্রাপ্ত একটা দেশকে কবর দেওয়ার জন্যে
এই কাজটা করছিল। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের মুমিন মুসলমান তারা প্রচণ্ড ধর্ম ভীরু, অতএব সেই জন্য এই কাজটা করছিল। কিন্তু কথা হচ্ছে যে এই কাজটা করে কি সে ভালো করছিল? কারণ সেই সময় তো বাংলাদেশে প্রচুর মুক্তিযোদ্ধা ছিল। কারণ এরপরে আমরা অন্তত 1.5-2 বছর ধরে বাংলাদেশে একটা হযবরল পরিস্থিতি দেখলাম। বিপ্লব, প্রতি বিপ্লব, 7ই নভেম্বর, কত ঘটনা, তাই না? অবশেষে জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে সংহত করেন এবং উনি নিজেও তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে তখন প্রচুর মুক্তিযোদ্ধা ছিল। অতএব ওই রকম একটা অবস্থায় ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা করাটা ছিল একেবারে মারাত্মক রকম ভুল, এবং এটা তো কেউ গ্রহণও করতো না, তাই না? তো যাই হোক, তারপরেও এই মেজর ডালিম সহ অন্যান্য যারা ছিল তারা বাংলাদেশের গতিপথ পাল্টে দেওয়ার জন্য এই কাজটা করছিল। এবং এই কাজটা করছিল বেসিক্যালি তারা ভারতের বিরুদ্ধে প্রচণ্ড রকম ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে। এটাই বিস্ময়কর ব্যাপার, তাই না? মাত্র 4 বছর আগে যে ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া, তাদের সামরিক বাহিনীর সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ স্বাধীনই হতো না, সেই বাংলাদেশের যেখানে ভারতের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ হওয়ার কথা, তা বাংলাদেশে তখন হয়ে গেল ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী একটা মনোভাব, এবং ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই বস্তুত এই কর্মকাণ্ডগুলো করাতে চাচ্ছিল। এখন এরপরে অনেক আলাপ আলোচনা, সমালোচনা ইত্যাদি হয়েছে। আমি দেখলাম অনেকেই দেখানোর চেষ্টা করলো যে এই মেজর ডালিম বস্তুত আওয়ামী লীগের লোকজনদেরকে ধরে ধরে নাকি নানা রকম অত্যাচার নির্যাতন করতো। তারপরে তার নাকি ওই যে সিরাজ শিকদারের যে সর্বহারা পার্টির সাথে নাকি সম্পর্ক ছিল। এখানে খেয়াল করতে হবে, সিরাজ শিকদারের যে সর্বহারা পার্টি, এরা কিন্তু পাকিস্তানিদেরও বিপক্ষে ছিল, আবার স্বাধীন বাংলাদেশেরও বিপক্ষে ছিল। কারণ এরা তো ওই যে শ্রেণী শত্রু, এরা তো ওই যে কমিউনিস্ট সাম্যবাদী চেতনার অধিকারী ছিল। তো এদের কাছে কিন্তু ওই মানে দুইটা দল, এখানে পাকিস্তান বলে কোনো কিছু নাই। যারা নাকি পুঁজিপতি, তারা ছিল এদের কাছে কি শ্রেণী শত্রু, এবং শ্রেণী শত্রু হিসাবে তাদেরকে হত্যা করত। এবং সেই ক্ষেত্রে তারা মুক্তিযোদ্ধাদেরও হত্যা করত। আবার ওই যারা নাকি ছিল বড় বড় ব্যবসায়ী নেতা, আওয়ামী লীগের নেতা তাদেরকে হত্যা করত। আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করি যে একটা পর্যায়ে এসে অনেকেই বলে যে এই বঙ্গবন্ধুর আমলেই কিন্তু সিরাজ শিকদারকে ধরে হত্যা করা হয়েছিল। তো এইটা নিয়ে অনেকে বলে যে কোথায় সিরাজ শিকদারকে উনি হত্যা করছিলেন কেন, অর্থাৎ তাকে ধরে নিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল। বাট সিরাজ শিকদার তখন কী কাজ করতেছিল? সিরাজ শিকদার তখন আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করতেছিল, তারপরে ওই বিভিন্ন থানা লুট করছিল, এবং তারপরে এমনকি ওই যে পার্লামেন্টের সদস্য যারা আছে এদেরও কয়েকজনকে হত্যা করছিল। তো এই কাজগুলো করে বাংলাদেশে সাম্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছিল, যেটা তো আসলে মুমিন মুসলমানদের এগেইনস্টে, তাই না? সাম্যবাদ মানে কি? এরা তো নাস্তিক। তো এই সিরাজ শিকদারের প্রতি আবার তাদের প্রেম উতলে ওঠে। কিন্তু কথা হচ্ছে তারা তো একের পর এক থানা লুট করতেছিল, অস্ত্রপাতি নিয়ে যাচ্ছিল, ব্যাংক লুট করতেছিল, তারপরে নেতা হত্যা করতেছিল, এরকম এগুলো করে যাচ্ছিল ক্রমান্বয়ে। এবং আমার এখনও মনে আছে, আমার বাড়ি যেখানে, সেখানেও একজন আওয়ামী লীগের নেতাকে এরা হত্যা করছিল। তো এই মতো অবস্থায় তাহলে কি সিরাজ শিকদারকে বীর আখ্যা দিবে? স্বাধীনতার জাস্ট পরে গোটা বাংলাদেশে ব্যাপক অস্ত্রপাতি মানুষের কাছে ছিল, যেগুলো জমা দেয় নাই। প্রথমত মুক্তিযোদ্ধাদের কাছেও ছিল, আবার ওদিকে রাজাকার আলবদর আল শামস তাদের কাছেও অনেক অস্ত্রপাতি ছিল। তো এগুলো জমা দেয় না, তো তখন হযবরল পরিস্থিতি, তাই না? তো এই মতো অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো এদেরকে ধরে কঠোর হওয়া ছাড়া তো কোনো গতি ছিল না, যদিও এটা ছিল তার চরিত্রের বিপরীতে, বাট সেটাই উনি করছিলেন। এখন এটা মহা অন্যায় হয়ে গেছে। এই মেজর ডালিমের যে সাক্ষাৎকার আমরা শুনলাম, দেখলাম যে তার কাছে এটা মহা অন্যায় হয়ে গেছে। যাই হোক, আমার বক্তব্য হলো, এখন ৭৫ সালের 15ই আগস্ট এরা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শেষ করার তারা প্রচেষ্টা চালাইছিল, আমরা এটা জানি। কিন্তু যেহেতু তখনও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল, যে কারণে সেটা সম্ভব হয় নাই। যে কোনোভাবেই হোক এই বাংলাদেশের মানুষের মনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা এগুলো কিন্তু জাগরুক ছিল। এবং পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট এসে
সেই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই একই বক্তব্য দিয়েছেন। উনি রিসেট বাটন পুশ করে দিয়েই অতীত ইতিহাস সব মুছে ফেলে দিয়েছেন। আর তখনই ঠিক মেজর ডালিম এই যে বাইরে এসে তাদের সাথে সহমর্মিতা পেশ করে এটাই বলার চেষ্টা করছে যে বাংলাদেশের কিসের শেখ মুজিব কিসের কি, সে তো স্বাধীনতাই চায় নাই। আর বাংলাদেশে কিসের স্বাধীনতার যুদ্ধের সময় 30 লক্ষ মানুষ মারা গেছে আসলে 3 লক্ষ। নানা রকম কথাবার্তা বলছে, যেটা নাকি বর্তমানে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ, আর ধর্মোন্মাদ ওনার কারণে তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কোনো মূল্য নেই। একেবারে যুগোপযোগী বক্তব্য দিয়ে এই মেজর ডালিম এখন কিন্তু হিরো হওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, ভালো কথা, হিরো হচ্ছে। এখন বাংলাদেশের মানুষও তো মেজর ডালিমকে এখন নয়নের মণি হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছে। ইটস ওকে ফাইন, তাহলে বাংলাদেশের এখন করা কি উচিত? মেজর ডালিমকে বাংলাদেশে এনে এখন হয় প্রেসিডেন্ট নাহলে প্রধানমন্ত্রী বানানো, তাই না? এবং বাংলাদেশকে একটা ইসলামিক রিপাবলিক হিসাবে ঘোষণা করা, এবং তারপর ভারতের সাথে আরও প্রচণ্ড রকমভাবে বৈরিতা তৈরি করা এবং যুদ্ধে লিপ্ত হওয়া। হ্যাঁ, এটা করা ছাড়া তো আমি আর কোনো গতি দেখছি না। ভালো একটা দেশ যে কীভাবে আত্মহত্যার দিকে ধাবিত হতে পারে তার একটা ঝাঁঝল্য প্রমাণ কিন্তু এইটা। বাংলাদেশের যে মানুষগুলো এই মানে মেজর ডালিমকে এখন তাদের মহানায়ক মনে করবে, তারা কিন্তু মানে ধর্মান্ধতার কারণে এবং ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষের কারণে গোটা বাংলাদেশকে কিন্তু ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। এটাই কিন্তু ভবিতব্য। কিন্তু ধর্মোন্মাদ জনগোষ্ঠী তো আসলে এগুলো কেয়ার করে না। তো দেখা যাক এখন কি হয়। বাংলাদেশের মানুষ বা এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এরা নিজেরাও তো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি তাদের বিশ্বাস নাই, অর্থাৎ বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের ডাক দিছিল এবং 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিছিল, এগুলো তো এখন যেহেতু এটা মহান ন্যায় করছিল, তো তার যুগের তো অবসান ঘটেই গেছে সেই 75 সালে। এবং পরবর্তীতে তার মেয়ে শেখ হাসিনা কোনোভাবে সেইটা হয়তো জাগরিক করার চেষ্টা করছিলেন, তো তারও তো পতন ঘটে গেছে 2024 সালের 5ই আগস্ট। তাহলে বাংলাদেশে এখন তার মুক্তিযুদ্ধ টুদ্ধ এগুলো ফালতু জিনিস। এগুলো হলো ওয়ান কাইন্ড অফ পরাধীনতা। আগে পাকিস্তানের পরাধীন ছিলাম, পরে ভারতের পরাধীনতায় চলে গেছিলাম ওই যে 1971 সালের 16ই ডিসেম্বরের পরে। তো 2024 সালের 5ই আগস্ট ভারত থেকেও স্বাধীন হয়ে গেল। আর ঠিক তখনই মেজর ডালিম কিন্তু প্রকাশ্যে চলে আসলো। তো এখন তাহলে বাংলাদেশের মানুষের কি দরকার? তারা মানে বাংলাদেশের মানুষের এখন কি করা উচিত? মেজর ডালিমকে বাংলাদেশে এনে মহাবীরের ভূমিকা অবতীর্ণ করে মুক্তির দূত হিসাবে তাকে এনে ক্ষমতায় বসানো, কি তাই না? এবং আমার মনে হয় এরকম অনেকেই মনে করছে, অনেকে হয়তো চিন্তা ভাবনা করছে। এখন বাস্তবে কদ্দূর কী হবে কে জানে, বাট চিন্তা করতে তো অসুবিধা নেই। বাংলাদেশের মানুষ তো সেটাই কামনা করছে, নাকি ভিন্ন কিছু কে জানে, কিছুই বুঝতেছি না, সব কিছু এলোমেলো মনে হচ্ছে। তবে একটা বিষয়ে আমি কিন্তু নিশ্চিত, গোটা বাংলাদেশ এবং তার জনগণ এখন একটা গণ আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং পৃথিবীবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছে একটা দেশ এবং জাতি যারা নাকি রাইজিং পজিশনে ছিল রাজনৈতিক এবং সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে, তারা হঠাৎ করে তাদের কি হলো, তারা সবাই গণ আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। এই গণ আত্মহত্যার প্রবণতা কিন্তু এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আমরা দেখি। যেমন ওই যে নিউজিল্যান্ডের উপকূলে মাঝে মাঝে দেখি যে শত ওই যে তিমি মাছ, তারা ডাঙ্গায় উঠে এসে আত্মহত্যা করতে চায়। তো সম্ভবত ওই ক্যারেক্টারিস্টিক্সটা এই হিউম্যান বিং অর্থাৎ এই হোমোসেপিয়েন্স এদের মধ্যেও আছে, এবং যেটা এই বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে ধারণ করেছে। তা যদি না হয় তাহলে দেশের খলনায়ককে তারা কিভাবে মহাবীর হিসাবে, মহাপুরুষ হিসাবে গ্রহণ করে গণ আত্মহত্যার দিকে ধাবিত হতে পারে? এটাই ছিল প্রশ্ন। ধন্যবাদ।